বিষয়টা হচ্ছে যে মামলার রায় হওয়ার পর, যে কোনো মামলার রায় হওয়ার পর ইন জেনারেল এক পার্টি হারে এক পার্টি জেতে, ন্যাচারালি। আমরা অনেক সময় কথায় কথায় বলি বিচার নাই, মানে হেরে গেলাম হয়তো, না সঠিক বিচার হয় নাই, এটা একটা কমন জিনিস। আর এই যে শেখ হাসিনার যে বিচার বা আওয়ামী লীগের বিচার কিংবা এই জুলাই আপরাইজিংয়ের পরের যে পরিস্থিতি, গণহত্যার বিচার, এটা তো অন্যান্য স্বাভাবিক মামলার সাথে এটার তুলনা হয় না। এই মামলার সাথে একটা রাষ্ট্রের হিসাব নিকাশ জড়িত হয়, আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল, সুতরাং একটা বিশাল ব্যাপার। এবং বিশাল ব্যাপার বলে প্রতিবেশী দেশও কিন্তু এটা নিয়ে একটা টেনশন বিরাজ করতে পারে, কিংবা একটা ওপিনিয়ন দিছেন ওনরা, দিতেই পারে। কারণ টানা 16 বছর উনি ক্ষমতায় ছিলেন, 15 বছর, এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়, ওনারও ছিল। সেই আলাপটা খুব বড় করে আমি দেখছি না, বাট যেটা ওনারা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যাতে হয়, এইটি হলো ওনাদের কামনা। কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন, আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল। ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয়, যে মামলায় তারা হইল, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনারা চালু রাখেন, মানে ওনার রায় ঘোষণার পরে উনি প্রতিক্রিয়া এটা যাতে চালু থাকে, এবং আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে, এরকম একটা কথা বলছিলেন। কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয়ভাবে। আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম, এটা 13-14 হয়নি, হয় না, 13-14 সালের ঘটনা। যারা 3 টার্ম ভোট দিতে পারে নাই, আজকে তারাও দেখতেছে যে মানে কি হইল। মানে পুরো হিসেব করলে 10 বছর লাগেনি, 10 বছর লাগেনি, হিসাবে 10টা বছর লাগে নাই। এত দ্রুত ইতিহাস মানে রিপিট হওয়া, প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে। সে নিজে একটা আইন করলো, সেই আইনটা কি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না। মৃত্যুদণ্ডটা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে একটা আন্দোলনের ইমরান সরকারের নেতৃত্বে, এটা কিন্তু সুপরিকল্পিত, এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। তাহলে কত, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, রায় পরিবর্তন করা হয়েছিল। না, রায় পরিবর্তন করা হয়েছিল। প্রথমে তো যাবজ্জীবন, পরে ওই শাহবাগে আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো, আইন পরিবর্তন করলো, আইনে মৃত্যুদণ্ড ইনক্লুড করা হলো, তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইলো। আমি যাই সেই জায়গাটায়, মানে কত জিঘাংশু বলে যেটাকে চরিত্রের। আচ্ছা, যাই হোক, কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন, এবং 2013 সালে প্রত্যাবর্তন আইন করলেন, যেটা দিয়ে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিলাম ভারতে। সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনো বহাল, এবং তার জন্য অ্যাপ্লিকেবল বলে রাষ্ট্র জানিয়েছে। তার জন্য অ্যাপ্লিকেবল। এখন আমরা কিভাবে তাকে ওখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি, কিন্তু আইনটা আছে। মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন, এবং একটি রেফারেন্সও আছে। হ্যাঁ, রেফারেন্সও আছে। তো এখন এই যে বিষয়টা, যে কি ঘটাইলেন, আল্লাহ পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে। তারপরে এই মামলাটার যে স্বচ্ছতা নিয়ে এখন অনেকে বলে মামলাটা কেমন, রায়টা কেমন হইলো, এই সেই 53 বছর পরে, মানে 53 না, তখন হয়তো 43 বছর পরে, স্বাধীনতা যুদ্ধের 43 বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল, বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না, বিচার হইতেই পারে, কিন্তু 43 বছর পরে যে বিচারটা করছেন কিভাবে সেটা আমরা জানি, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এই বিচারটা আজকের বিবেচনায় অনেক স্বচ্ছ। কিন্তু এই স্বচ্ছ আমরা সবাই স্বীকার করি স্বচ্ছ, কিন্তু এত দ্রুত হয়েছে এজন্য অনেকে প্রশ্ন তুলছেন। সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি, আপনি দ্রুত প্রশ্ন করছেন, ভালো। স্বচ্ছটা কীভাবে একটু বুঝাই নেই। 1 নম্বর হলো জাতিসংঘ একটা বিরাট প্রতিবেদন করছে। জাতিসংঘের প্রতিবেদনটা কিন্তু গ্রহণযোগ্য। আপনি যত কথাই মুখে আমরা বলি না কেন, বহু দেশের ব্যাপারে জাতিসংঘ তো প্রতিবেদন করতে পারে না, যে সমস্ত দেশের ভেটো পাওয়ার আছে, কিন্তু যেটা তারা করতে পারে সেটা কিন্তু আছে। পাশাপাশি আপনি একজন দায়িত্বশীল ব্যক্তিকে রাষ্ট্রসাক্ষী হিসেবে পাইছেন। এই যে প্রথমে অভিযুক্ত ছিলেন রাষ্ট্রসাক্ষী মানে কি, আপনি এটা কিন্তু শুধু এই মামলায় যে তা না, আমাদের নর্মাল ইন জেনারেল অনেক মামলায়ও রাষ্ট্রসাক্ষী তৈরি হয়। কেন হয়? আপনি এখন কোনো ক্লু খুঁজে পান না। যেমন উনি প্রধানমন্ত্রী গুলি মারেন নাই, ফ্যাক্ট, উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই। আসাদুজ্জামান কামাল নিজে গুলি মারেন নাই। তো এইখানে কার কাছে হুকুমটা আসবে? আসাদুজ্জামান কামাল বলেন, হাসিনা বলেন,
হুকুমটা আসছে পুলিশের টপের উপরে। সুতরাং এই রাজসাক্ষীটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটা ইচ্ছা করলে এটা কোনো সুযোগ নেই, বাঁচানো যাবে না, কোনো নো ওয়ে, কারণ আমরা তো যেহেতু আইনঙ্গনের ইয়ে। সুতরাং আপনি মনে করেন যে এটা একটা জাস্টিফাইড রায় হয়েছে আপাতত। এইবার আসেন, বলল দ্রুত, এইটা আপনাকে বুঝতে হবে, এটা সাধারণ লোক বোঝে না, বোঝার কথাও না। আপনার স্পেশাল ট্রাইব্যুনাল তো এখানে দুইটা, 1 আর 2 নানান মামলা। এখানে কিন্তু আর কোনো মামলা নাই, এখানে কিন্তু আর কোনো মামলা নাই, এই ঘটনার মামলা, এই মামলাই চলবে। তাই আপনার তো কাজই একটা মামলা নিয়েই। আপনার অন্যান্য মামলায় টাইম লাগে কেন? মামলা জট একটা মামলা 13 বছর চলে কেন? আপনার 2 মাস পর একটা ডেট দেয়, 3 মাস পর একটা ডেট দেয়, ট্রাইব্যুনাল করাই হচ্ছে যে শুধু এটা এই করতে 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 লম্বা সময় চলে যায়। প্রতিদিন 200, 250, 300, 500 নথি হ্যান্ডেল করে একটা কোর্ট, আর ওখানে তো একটা নথি একটা। সুতরাং এটা হলো সর্বোচ্চ। যে মামলাটা 15 বছর চলে, সে যদি কোর্ট আওয়ার হিসাব করেন, 15 বছরে সে 6-7 ঘন্টা কোর্টের সময় পাইছে। এটা ইনকোয়ারিটি মতে স্পেসিফিক, এরাই এটার এই কাজে 15 বছরে হার্ডলি 6, 7 আর 10 নয় 20 ঘন্টা সময় পাইছে ওই মামলাটার পিছনে। এই 15 বছর চলছে মামলাটা, 2 মিনিট 3 মিনিট, হ্যাঁ নেক্সট ডেট, এইভাবে। আর এটা হলো কন্টিনিউয়াস প্রসেস, এই একটা মামলা। কাজে এই কথাটা যৌক্তিক না, বরং পুঙ্খানুপুঙ্খানু সবাই মনোযোগ সহকারে এই একটা মামলাই করেছে। সেই হিসাবে আপনার ওই কথাটা অবান্তর। রাজাক ভাই, আবারও ফিরবো মঞ্জু ভাইয়ের কাছ থেকে, একটু শুনে আসি। অনেকে বলছেন, 2-1জন বলছেন, অনেকে না, 2-1জন বলছেন যে পলিটিক্যাল রিভেঞ্জ, এই বিচারকে তারা পলিটিক্যাল রিভেঞ্জ হিসেবে দেখছেন, বিশেষ করে যারা ভারতে পালিয়ে আছেন তাদের অনেকে। ধন্যবাদ সাইদ খান। রাজ্জাকি ভাই খুব ফ্লুয়েন্টলি কথা বলেন এবং দর্শক প্রিয় মানুষ, সবাইকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখেন, কিছু কিছু কথা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, জানতাম, বাট এগুলোকে হয়তো একটা নীতিকথা আকারে আমরা নিতাম। আমরা বলি না, অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ। ছোটবেলায় আমরা রচনা লিখেছি বা ভাব সম্প্রসারণ লিখেছি, যেমন কর্ম তেমন ফল, পরের জন্য গর্ত করলে নিজে সেই গর্তে পড়তে হয়। মানে আমি খুব আজকে সারাদিন আমার শুধু আমি আজকে খুব কাজকর্ম কম রেখেছি, সারাক্ষণ ওই রায়টা শুনছিলাম ভালো করে, এবং রায়টা এমনভাবে দেওয়া হয়েছে, সহজবোধ্য ইংরেজিতে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম লোকেরাই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আপনার চিফ যিনি প্রসিকিউটর, উনি কিন্তু বলেছেন যে এটা রিভেঞ্জের জন্য না, হ্যাঁ, এটা একটা মানে সঠিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এই রায়টা দেওয়া হয়েছে। এখন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে এই রায়ের ন্যায়সঙ্গত হলো কিনা, দেখেন ন্যায়সঙ্গত বিষয়টা তো আপেক্ষিক ব্যাপার। আমি যদি ফ্ল্যাটলি দেখি, আমি দেখব একটা হচ্ছে আইনগতভাবে এই রায়টা শুদ্ধ হয়েছে কিনা। এইটা বিচার তো আইন করবে, যদি এটা আবার আপনার অ্যাপিল হয় বা কোনো সুযোগ থাকে, রিভিউ করার সুযোগ থাকে, সেটা সেই প্রসেসে হবে।